নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক এই একমাত্র কামনা। সকলের শুভ হোক, পৃথিবীর শুভ হোক। আজকে শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আপনারা সকলেই নিত্যানন্দ প্রভুর কথা শুনেছেন। রবিবারে যে শ্রী চৈতন্যদেবের জীবন কথা বলি, সেখানে নিত্যানন্দ প্রভুর কথা বলেছি অনেকবার। তার বাইরে আজকে বাংলার একজন মহৎ কবি নবীনচন্দ্র সেন, তার জন্ম হয়েছিল আজকের তারিখে, এই 10ই ফেব্রুয়ারি 1847 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 27শে মাঘ 1431, ইংরেজির 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 18 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 26 মিনিট। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ। দিনের বেলা 12টা বেজে 43 মিনিট গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনাদের তো নিশ্চয়ই মনে আছে, সামনের বৃহস্পতিবার যে চিঠি লিখতে হবে আপনাদের, সেই চিঠির বিষয় কি? সেই চিঠির বিষয় হচ্ছে পুণ্য কাজ। জীবনে কোনো না কোনো কাজ তো করেছেন, সকলেই করেছি আমরা, একটি নয় একাধিক করেছি, যেটা পুণ্য কাজ বলে মনে করেছি এই কাজটা করে আমার বেশ পুণ্য হলো। তো সেই রকম কোনো একটি কাজের কথা, সেটা 250 শব্দের মধ্যে লিখে পাঠান। দেখা যাক আমাদের শরণাগত পরিবারের মানুষজন পুণ্য কাজ বলতে কি বোঝেন, কি বোঝেন, সেগুলো আমরা একটু দেখি। আগামী বৃহস্পতিবারের জন্য আগামীকাল মঙ্গলবার সন্ধে 6টার ভেতর যেন আপনাদের চিঠি আমার দপ্তরে পৌঁছে যায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে সহদেবের কথা বলছি আপনাদের। পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই সহদেব একজন গো বিশেষজ্ঞ ছিলেন। পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে, তখন তো এই পঞ্চপাণ্ডব নানান রকম পরিচয় দিয়ে বিরাট রাজার সভায় যোগ দিয়েছিলেন, বিরাট রাজার গৃহে আত্মগোপন করেছিলেন। তো সহদেব ছিলেন গো বিশেষজ্ঞ। তিনি কি বলেছিলেন বিরাট রাজাকে, সেই কথা খানিকটা বলেছি, আরো খানিকটা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। তার বেশ খানিকটা অংশ পড়া হয়ে গেছে, তারপরের অংশ পড়ে শোনাবো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন ধরে। তার খানিকটা অংশ শোনানো হবে। অতঃপর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে গানের পর। ফিরে এলাম গানের পর। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। বিরাট রাজার সভায় এসে সহদেব কি বলেছিলেন, এই কথাটা প্রাসঙ্গিক হয়ে পড়ে। তার কারণ বিরাট রাজার একটা বিশাল গো সম্পদ ছিল, প্রচুর গরু ছিল, এবং সেই সমস্ত গরুগুলো দখল করে নেবার জন্যে দুর্যোধন এবং সুশর্মা, ত্রিগর্ত রাজ্যের অধিপতি, এরা দুজনে মিলে ষড়যন্ত্র করে গিয়েছিলেন। তারপরে সে যুদ্ধ হয়েছিল, সেই সব কাহিনী আপনারা সকলে জানেন। তো এই যে বিশাল যে গো সম্পদ, সহদেব যখন বিরাট রাজার কাছে এসে এখানে বাস করতে চাইলেন, তখন তিনি বললেন যে আমি এখানে থাকতে চাই। তো সহদেব বলছেন যে আমি পাণ্ডবদের গো রক্ষার কাজ করতাম। বলছেন যে যে কোনো গরুর ভূত ভবিষ্যৎ বর্তমান আমি জানি,
একটা ব্রজভূমিতে 10 যোজন পর্যন্ত যে সমস্ত গরুরা চড়ে বেড়ায় তাদের প্রত্যেকটির দুর্লক্ষণ সুলক্ষণ আমি খুব ভালো করে জানি। আমার এই সমস্ত গুণ সেই মহাত্মা যুধিষ্ঠিরের জানা ছিল এবং সেই জন্যই তিনি আমাকে পছন্দ করতেন। সবচেয়ে বড় কথা, এই যে গো সম্পদ, এটা কেমন করে সংরক্ষণ করতে হবে সে ব্যাপারে আমি একেবারে পারদর্শী। কিভাবে গরুদের সংখ্যা বাড়বে, তারা যাতে কোন রকম রোগে না পড়ে যায়, এই সমস্তটা আমার জানা আছে। আর যে সমস্ত বৃষরা রয়েছে যাদের সূত্র ধরে গরুর প্রজনন হবে, তাদের কথা বাদ দেবো কেন? কোন বৃষর লক্ষণ ভালো সে ব্যাপারে আমার এতটাই জানা আছে যে সে সমস্ত বৃষের মূত্রগন্ধ শুকে একটা বন্ধা গাভীও প্রসব করে ফেলবে। সহদেব এইভাবে নিজের পরিচয় দিচ্ছেন। তো সহদেবের কথা শুনে বিরাট বললেন যে, শোনো, আমার যে গাভীগুলো আছে তাদের তো বিশেষত্ব অনুসারে নানান বর্গ আছে। এক একটা জায়গায় 1,00,000 পশু আছে, তাদের জন্য আমার আলাদা আলাদা সমস্ত গোশালা আছে। এই সমস্ত দায়িত্বটা বিরাট রাজা সহদেবের হাতে তুলে দিয়েছিলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, গো কথা। ফিরে আসছি গানের পর। সহদেবের কথাটা বলা হলো, এটা কেন বলা হলো আপনারা বুঝতে পারছেন। মানে গরু কতখানি সংরক্ষণযোগ্য, গরুর অসুখ বিসুখ, গরুর প্রজনন, এই সমস্তগুলো কতখানি গুরুত্বপূর্ণ এবং সেটা একজন রাজার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেইটা বুঝতে পারা যায় সহদেবের এই সমস্ত কথাবার্তা। সহদেবের সঙ্গে বিরাট রাজের যে কথাবার্তা, তার ভেতর থেকে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তো এইরকম একটা সম্পদ, সেই সম্পদটাকে দখল করে নেবার জন্য অন্য রাজ্যের রাজারা চেষ্টা করবে, তাতে তো খুব অবাক হবার মতন কিছু নেই। তো যেটা বলছিলাম আপনাদের, যে দুর্যোধন গেলেন, তার আগে সুশর্মা আছে তার সৈন্য টৈন্য নিয়ে বিরাটের যে গোশালা সেখান থেকে গরু তাড়িয়ে নিয়ে, যে গোপালক যারা আছে আর কি, যারা গরুর দেখাশোনা করে ইত্যাদি ইত্যাদি করে, তাদের একেবারে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। মানে কৌরবেরা সংখ্যায় অনেক, সৈন্য প্রচুর সৈন্য, তারা কতগুলো গরুকে চুরি করেছিল বলুন তো? আছে, মহাভারতে আছে, 60,000 গরুকে বার করে নিয়ে গিয়েছিল। 60,000 গরু, কল্পনা করতে পারছেন? এই 60,000 গরুকে তারা বার করে নিল, গরুগুলো চারপাশে রথ দিয়ে একদম ঘিরে দিল, নিয়ে সেই রথগুলো যাচ্ছে, তার ভেতরে ভেতরে গরুগুলো যাচ্ছে, এই রকম করে গরুগুলোকে হরণ করে নিয়ে যাচ্ছে। তো এইখানে অর্জুন, তিনি তো বৃহন্নলা সেজে আছেন বিরাট রাজার অন্তঃপুরে, উত্তরকে সারথি করে যুদ্ধে এসছেন। অর্জুনের মুখোমুখি হবার আগেই ভীষ্ম 1/4 সৈন্য সহ দুর্যোধনকে হস্তিনাপুরের দিকে পাঠিয়ে দিয়েছেন, যাতে এই গরুগুলোকে অন্তত হস্তিনাপুরে পাঠানো যায়। তো ভীষ্ম অর্জুনের বিরুদ্ধে সেনা ব্যূহ তৈরি করবার আগেই দুর্যোধনের দায়িত্বে গরুগুলোকে হস্তিনার দিকে রওনা করে দিয়েছেন। অর্জুন যুদ্ধে এসেই প্রথমে গরুগুলোকে দেখতে না পেয়ে, আর দুর্যোধনকেও দেখতে পাচ্ছেন না, তো উত্তরকে বললেন, আমি তো রাজা দুর্যোধনকে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তিনি ওই গরুগুলোকে নিয়ে দক্ষিণ দিকের রাস্তা ধরেছেন, এইভাবে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে বলে সারথীকে বলছেন, সবাইকে ছেড়ে তুমি দুর্যোধনের কাছে চলো, আগে গরুগুলোকে ফিরিয়ে আনতে হবে, এই কাজটা সবার আগে করতে হবে। বুঝতে পারছেন তো মহাভারতের যুগে গরু কতখানি গুরুত্বপূর্ণ। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শেষ হলো পুরাণ চিরন্তন, এরপর গান, গানের পর জগৎ দ্বিতীয় পর্ব, স্বামী বিবেকানন্দের বক্তৃতা বা প্রবন্ধ যাই বলুন না কেন, সেখান থেকে পড়ে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। জগৎ দ্বিতীয় পর্ব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
এতক্ষণ আমরা বিচারে বেশ অগ্রসর হইলাম, আর এতদূর পর্যন্ত আধুনিক বিজ্ঞানও আমাদের সহায়। আধুনিক বিজ্ঞানবিদেরা ক্রমে ক্রমে প্রাচীন ঋষিদের সহিত একমত হইতেছেন এবং তাহাদের যতটুকু প্রাচীন ঋষিদের সঙ্গে মিলে ততটুকুতে কোনো গোল নাই। বৈজ্ঞানিকেরা স্বীকার করেন যে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক জীবজন্তুই কতকগুলি অনুভূতির সমষ্টি লইয়া জন্মগ্রহণ করে। তাহারা ইহাও মানেন যে মনের এই সকল কার্য পূর্ব অনুভূতির ফল। কিন্তু তাহারা এইখানে আর এক শঙ্কা তুলিয়া থাকেন। তাহারা বলেন, ওই অনুভূতিগুলি যে আত্মার, তাহা বলিবার আবশ্যকতা কি? উহা কেবল শরীরের ধর্ম বলিলেই তো হয়। উহা বংশানুক্রমিক সঞ্চার, হেরেডিটারি ট্রান্সমিশন, এ কথা বলিলেই তো হয়। ইহাই শেষ প্রশ্ন। আমি যেসব সংস্কার লইয়া জন্মিয়াছি সেগুলি আমার পূর্বপুরুষদের সঞ্চিত সংস্কার, ইহাই বলো না কেন? ক্ষুদ্র জীবাণু হইতে সর্বশ্রেষ্ঠ মনুষ্য পর্যন্ত সকলেরই কর্মসংস্কার আমার ভিতরে রহিয়াছে, কিন্তু উহা বংশানুক্রমিক সঞ্চার বশেই আমাতে আসিয়াছে। এইরূপ হইলে আর কি গোল থাকে? এই প্রশ্নটি অতি সুন্দর। আমরা এই বংশানুক্রমিক সঞ্চারের কতকাংশ মানিয়াও থাকি। কতটুকু মানি? মানি কেবল এইটুকু যে উহা আমাদিগকে ভবিষ্যৎ শরীরের উপাদান প্রদান করে। আমরা আমাদের পূর্ব কর্মের দ্বারা শরীর বিশেষ আশ্রয় করিয়া থাকি, আর যে সকল পিতামাতা তাহাদের কর্মের গুণে ওই আত্মাকে সন্তান রূপে পাইবার উপযুক্ত হইয়াছেন, তাহাদের নিকট হইতেই নূতন শরীরের উপাদান সংগৃহীত হয়। বংশানুক্রমিক সঞ্চারবাদ বিনা প্রমাণেই একটি অদ্ভুত সিদ্ধান্ত স্বীকার করিয়া থাকে যে মনের সংস্কার রাশির ছাপ জড়ে সঞ্চিত হইতে পারে। যখন আমি তোমার দিকে তাকাই তখন আমার চিত্ত হ্রদে একটি তরঙ্গ উঠে। ওই তরঙ্গ চলিয়া যায়, কিন্তু সূক্ষ্ম তরঙ্গাকার থাকে। আমরা ইহা বুঝিতে পারি। শরীরের সংস্কার যে শরীরে থাকিতে পারে তাহা আমরা বুঝি, কিন্তু শরীর যখন নষ্ট হয় তখন মানসিক সংস্কার শরীরে বাস করে, ইহার প্রমাণ কি? কিসের দ্বারা ওই সংস্কার সঞ্চারিত হয়? মনে করো, মনের প্রত্যেক সংস্কারের গভীরে বাস করা সম্ভব। মনে করো, আদিম মানুষ হইতে আরম্ভ করিয়া বংশানুক্রমে সকল পূর্বপুরুষের সংস্কার আমার পিতার শরীরে আছে এবং পিতার শরীর হইতে আমাতে আসিতেছে। কেমন করিয়া? তোমরা বলিবে জীবাণু কোষের, ব্লায়োপ্লাজমিক সেল দ্বারা। কিন্তু কি করিয়া ইহা সম্ভব হইবে? কারণ পিতার শরীর তো সন্তানে সম্পূর্ণভাবে আসে না। একই পিতামাতার অনেকগুলি সন্তান সন্ততি থাকিতে পারে। সুতরাং এই বংশানুক্রমিক সঞ্চারবাদ স্বীকার করিলে ইহাও স্বীকার করা অবশ্যম্ভাবী হইয়া পড়ে যে পিতামাতা প্রত্যেক সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তাহাদের নিজ মনোবৃত্তির কিঞ্চিদংশ হারাইবেন, কারণ তাহাদের মতে সঞ্চারক ও সঞ্চার্য এক, অর্থাৎ ভৌতিক। আর যদি বলো তাহাদের মনোবৃত্তি সঞ্চারিত হয়, তবে বলিতে হয় প্রথম সন্তানের জন্মের পরই তাহাদের মন সম্পূর্ণরূপে শূন্য হইয়া যাইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, জগৎ, দ্বিতীয় পর্ব। এবারে গান, গানের পর কথামৃত। এবারে ঠাকুরের কথা, কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর তো এমনিতে লেখাপড়া জানা মানুষ নন, মানে আমরা যাকে লেখাপড়া জানা বলি সেই রকম মানুষ নন, কিন্তু সমস্ত জ্ঞান তার ভেতরে। সেই সূত্র ধরে তিনি পুরাণের কথা বলেন, বেদান্তের কথা বলেন। কি করে বলেন? কি করে বলেন? শুনে শুনে বলেন। এবং তার ভেতরে একটা সমুদ্র আছে, যে সমুদ্র, বা সমুদ্রের চেয়ে ভালো উপমা হয়তো হবে, তার ভেতরে একটা চুম্বক আছে, যে চুম্বক দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জ্ঞানকে নিজের ভেতরে শুষে নিতে পারেন। যা ব্যক্ত হয়েছে তার সামনে, নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্র তর্ক করেছেন, অন্যরা নিজেদের মধ্যে কথা বলেছেন, ধর্ম নিয়ে মাস্টারমশাই কথা বলেছেন, তারা লেখাপড়া জানেন, সেই নিয়ে কথাটা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই কথামৃত পড়তে পড়তে বা শুনতে শুনতে লক্ষ্য করেছেন যে ঠাকুর খুব উদগ্র আগ্রহে সেই সমস্ত কথাগুলো শুনতেন।
নরেন এবং গিরিশের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে তিনি খুব ভালোবাসতেন। তো এই ঝগড়ার মধ্যে দিয়ে যে সমস্ত কথাগুলো বেরিয়ে আসছে তিনি তার মতন করে বুঝে নিচ্ছেন। এত সব কথা বলছি এই কারণে যে ঠাকুর কি বলছেন, বলছেন বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পুজো করো। সবটা মিথ্যে নয়, এই সবটার মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বর সর্বব্যাপ্ত হয়ে আছেন। এই সমস্ত কিছুর মধ্যে তুমি তাকে পুজো করো। উপমা সম্রাট তো বলা যেতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। তো তিনি বলছেন যে যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নেই। আমি আছি, এই আমির একটা বোধ আছে, তো যে আমি একজন মানুষ, স্বতন্ত্র মানুষ, আমার নাম সৌমিত্র বসু, আমি এই 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 করি। আপনি একজন স্বতন্ত্র মানুষ, আপনি এই 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 করেন। এইটাকে আপনি মুছে ফেলতে পারবেন? এইটাকে মুছে ফেলা খুব কঠিন, খুব কঠিন। আমার কিরম মনে হয় অসম্ভব। মানে যারা পারেন তারা পারেন, তারা পূজনীয় মানুষ, নমস্য মানুষ, কিন্তু এইটা পারা যায় না। তো যতক্ষণ আমি আছে ততক্ষণ চারপাশে আমির সঙ্গে যুক্ত যা কিছু, সেই সমস্ত কিছু রয়েছে। আমির বোধ তো বলছেন নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভেতরে ডাল ভাত আলু পটল সব টকবক হচ্ছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি আমি আছি আমি আছি। তো নিচে ওই আগুনটা আছে বলে শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল, ইন্দ্রিয়ের বিষয়গুলো যেন ডাল ভাত আলু পটল, অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আমি সচ্চিদানন্দ অগ্নি, ওই আগুনটা আছে, তাই সবকিছু টকবক করছে, সবকিছু যেন সপ্রাণ বলে মনে হচ্ছে, নড়ছে চড়ছে, এদিক ওদিক করছে, পাল্টাচ্ছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন? বলছেন যে ওই আলু পটলের কথাটা বলছেন, তারা আগুনে নাচছে, নড়ছে চড়ছে, এই সমস্ত হচ্ছে। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকে মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোঁকার টাটি। তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি, খুব মজা, দারুণ মজা, মজাই মজা। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন, তিনিই জীবজগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীবজগৎ সব এক দেখে। কোনো কোনো ভক্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে, অর্থাৎ সবটার মধ্যেই তিনি আছেন। তাহলে তো সবটাকে অস্বীকার করা হলো না, সবটা আছে, কিন্তু সেই সবটার মধ্যেই তিনি আছেন। আমি সব কিছুর মধ্যে, ওই চারপাশে যা কিছু দেখছি, আপনার মধ্যে, ওর মধ্যে, ওর মধ্যে, এই গাছপালা, প্রকৃতি, এই আমার সামনের মাইক্রোফোন, এই স্টুডিও, এই সমস্ত কিছুর মধ্যে আমি তাকে দেখছি। তিনি নানান রূপ নিয়ে এসেছেন, কিন্তু সেই রূপগুলোকে আমি অস্বীকার করতে পারি না। সেই রূপগুলো তো আছে। তবে ভক্তিমতে শক্তি বিশেষ। রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। এইটা হলো এই কিছু লোক আমার আপনার মতন, কিছু লোক ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বা চৈতন্যদেবের মতন। তো তফাৎটা কোথায়? তফাৎটা কেন হচ্ছে? সব যদি এক হয় তাহলে তফাৎটা কেন হচ্ছে? আমি আমার মতন করে একটা উপমা দিই, ঠাকুরের মতন তো আর হবে না, আমার মতন করে বলি। সেটা হচ্ছে সূর্যের আলো সব জায়গায় পড়ে না। কোথাও কোথাও খুব প্রখরভাবে পড়ে, কোথাও কোথাও ছায়া ছায়া হয়ে পড়ে, কোথাও কোথাও পড়ে না, অন্ধকার হয়ে থাকে। তো ঠিক তেমনি করে এই যে শক্তি, সেই শক্তির প্রকাশ কোথাও বেশি প্রকাশ হয়, অনেক বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ পাচ্ছেন, আবার জীবেতে আর একরকম প্রকাশ পাচ্ছেন।
দেখুন, অবতারেও তো দেহ বুদ্ধি আছে। ঠাকুরের তো দেহের বোধ ছিল, ঠাকুরকে তো দেহের কারণে কষ্ট পেতে হয়েছে। সেই কষ্টের ব্যাখ্যা হিসেবে আমরা যাই বলি না কেন, তিনি অনেক পাপ ধারণ করেছেন, তার ফলে তাকে এই কষ্ট পেতে হয়েছে, এই সমস্ত মত তো আছে। সেই সমস্ত মতের কথা বাদ দিন, কিন্তু আমি বলছি ঠাকুরকে তো দেহের যে কষ্ট ভোগ করতে হয়েছে তার জন্য তাকে বলতে হয়েছে অনেকবার যে বড্ড কষ্ট হচ্ছে গো। ডাক্তারকে বলেছেন এই কথা, বহুবার বলেছেন, ডাক্তার এসেছে, চিকিৎসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম বিধিনিষেধের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, এসব কিছু হয়েছে। তো সীতার জন্য রাম কাঁদছেন, এই মায়াটা অবতারের মধ্যেও আছে। জীবন্ত হয়ে ওঠার, জীবদেহ ধারণ করবার যে কতগুলো শর্ত, সেই শর্তগুলো তাকে পালন করতে হয়। সীতার জন্য রামের কাঁদবার কোনো দরকার ছিল না। কিন্তু ওই ঠাকুর কি বলছেন, অবতার ইচ্ছে করে নিজের চোখে কাপড় বাঁধে, যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ে পিঠে 8টা ইস্কুরূপ দিয়ে বাঁধা অষ্টপাশ। কি কি সেই অষ্টপাশ? লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা বা নিন্দা, এই অষ্টপাশ গুরু খুলে না দিলে হয় না। শুনলেন ঠাকুরের কথা, কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ব্যর্থতার দোহাই। ফিরে আসছি, একটু গান শুনে নি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ব্যর্থতার দোহাই। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। যথাসাধ্য চেষ্টার পর ব্যর্থ হলে লজ্জার কিছু নেই। ব্যর্থতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করা গেল, সেই বলে বলিয়ান হয়ে নবোদ্যমে আবার চেষ্টা শুরু করা উচিত। সাফল্য, যোগ্যতা বা উৎকর্ষ বিচারের প্রকৃত মাপকাঠি নয়, কারণ অনেক ক্ষেত্রেই বরাত জোরে সাফল্য এসে থাকে, মানুষের প্রকৃতি বা কর্ম অনুসারে নয়। বিনা আয়াসে অথবা অযোগ্য হওয়া সত্ত্বেও সাফল্য লাভ করলে চরিত্রবান ব্যক্তি সন্তুষ্ট হন না। কঠোর পরিশ্রম করে সফল হলে তবেই তার তৃপ্তি। সাফল্য যদি কারো অনুগ্রহের ফল হয়, অর্থাৎ সোপার্জিত না হয়, তাহলে সে সাফল্যে তার আনন্দ নেই। একজন বিজ্ঞানী হয়তো সারা জীবন পরিশ্রম করেও একটি বৈজ্ঞানিক সমস্যার সমাধান করতে পারলেন না, কিন্তু তা সত্ত্বেও তার মনে হবে না জীবনটা তার বৃথা গেল, কারণ তিনি জানেন যে পরবর্তীকালে যারা আসবেন তাদের সাফল্যের ভিত গড়ে গেলেন তিনি। আন্তরিক হলে কোনো চেষ্টাই সম্পূর্ণ বিফলে যায় না। আজ বা দুদিন পরে যে সাফল্য আসবেই, তারই এক গুরুত্বপূর্ণ পর্যায়। নিশ্চেষ্ট হয়ে বসে থাকার চাইতে চেষ্টা করে বিফল হওয়াও ঢের বেশি সম্মানের। দুর্বল মানুষের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করতে রাজি নয়। ব্যর্থ হলে সে নিজেকে দায়ী করে না, দায়ী করে পরিবেশকে অথবা সহকর্মীদের, যেন সকলে মিলে ষড়যন্ত্র করে তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। ব্যর্থতায় লজ্জা নেই, মানুষের এই মনোভাবটাই লজ্জাজনক। এরকম মানুষ সফল হলেও তাতে গৌরব নেই, কারণ নিজের গুণে অথবা চেষ্টার ফলে সে কৃতকার্য হয়নি, হয়েছে অপ্রত্যাশিতভাবে। এ কথা মনে রাখা ভালো যে মানুষের অগ্রগতি তার সাফল্যের উপর নির্ভর করে না, নির্ভর করে কতটা কঠোর পরিশ্রম সে করেছে তার উপর। সফল হলেই যে কেউ মহৎ হয়ে গেলেন তা নয়, কারণ অনুকূল পরিস্থিতিতে একজন নির্বোধ সফল হতে পারে। আপাত সাফল্যের চাইতেও তাই মানুষের ভিতরের গুণগুলির বিকাশ অনেক গুরুত্বপূর্ণ। একটি মহৎ আদর্শকে বরণ করে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত অক্লান্তভাবে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে যাওয়ার মধ্যেই একটি মানুষের যথার্থ পরীক্ষা হয়ে যায়। সাফল্য আসুক বা ব্যর্থতাই আসুক, সে সংগ্রাম চালিয়েই যায়। পথে অনেক বাধাবিঘ্ন আছে ঠিকই, কিন্তু ঠিক সেই কারণেই প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে আনন্দও আছে। দুরারোহ পর্বত অভিযানে চলেছেন আপনি, এক পা এক পা করে বিপদ সংকুল পথ পেরোচ্ছেন।
লক্ষ্যে তখনও না পৌঁছলেও অদম্য মনোবল নিয়ে এই এগিয়ে চলাও আপনার কাছে বিজয় গৌরবেরই সামিল। ধরুন জীবনভর হেসে গেলেন আপনি, একদিনের জন্যও কাঁদলেন না, এমন জীবনের রোমাঞ্চ কোথায়? এমন জীবনের অগ্রগতি হয় না। প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করলে তবেই সুপ্ত শক্তি জেগে ওঠে। সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটালে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ হয় না, কিন্তু যিনি কঠোর সংগ্রামী কেবল তিনিই তার সামর্থ্য ও সদ্গুণাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারেন। বস্তুত প্রতিকূলতাকে যতটা খারাপ মনে হয় ততটা খারাপ সে নয়, জীবনে তারও প্রয়োজন আছে। কঠোর পরিশ্রমের একটা অভ্যাস গড়ে তোলা যায়, আর একবার সেই অভ্যাস হয়ে গেলে যে কোনো কাজই আপনি প্রাণ ঢেলে করার চেষ্টা করবেন, না করে আপনি শান্তি পাবেন না। যত খাটবেন আপনার আনন্দ তত বাড়বে, কারণ আপনি জানেন সমস্ত শক্তি উজাড় করে দিচ্ছেন আপনি। এতে সাফল্য সুনিশ্চিত নাও হতে পারে, কিন্তু লাভ হবে এই, আপনি বদলে যাবেন। নিজের যে গুণগুলি এতদিন আপনার অজ্ঞাত ছিল সেইগুলি সম্পর্কে আপনি সচেতন হয়ে উঠবেন। বাস্তবিক মানুষ নিজেকেই জানে না, যেটুকু জানে তা ভাষা ভাষা, ওপর ওপর। অবস্থার প্রবল চাপে পড়ে সুপ্ত গুণগুলি আত্মপ্রকাশ করে। এইভাবে ব্যক্তিত্বের যে বিকাশ ঘটে তা প্রার্থিত সাফল্যের চাইতেও ঢের বড় পুরস্কার। জীবন মানে ক্রমশ বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এবং তার জন্য নিরন্তর কঠোর সংগ্রাম করা। যিনি সাহসী, শক্তিমান ও উদ্যমী তার পক্ষেই এটি করা সম্ভব। এটিই উদ্দেশ্য এবং এটিই উপায়। যে বীর সে কখনো অজুহাত দেয় না, কিন্তু যে দুর্বল সে অজুহাত দিতে পারলেই খুশি। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন শ্রীমতী মালতী বেরা, রামরাজাতলা, হাওড়া থেকে। এফএম এর শরণাগত অনুষ্ঠানের মাননীয় শ্রীযুক্ত সৌমিত্রবাবু, সঞ্চালক মহাশয় ও উক্ত চ্যানেলের সকল কলাকুশলীবৃন্দ এবং অসংখ্য শ্রোতাবৃন্দদের ইংরেজি 2025-এর শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লেখা শুরু করলাম। প্রশান্ত আলোক আমাদের শীতলপুর গ্রামের, বর্তমানে হাওড়া জেলার শ্যামপুর 2 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত শ্যামপুর থানার অধীন এক প্রান্তে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাবা ও মায়ের একমাত্র সন্তান ছিলেন, বসবাস করতেন। ছাত্রাবস্থায় খুব ভালো ছাত্র ছিলেন, দাদাদের কাছে শুনেছি। আমাদের তুতো দাদাদের সহপাঠী ও বন্ধু ছিলেন। আমাদের বাড়িতে যাতায়াত থেকে আলাপ। অনন্তপুর কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক হওয়ার পর চাকরির চেষ্টা করতে থাকেন, কারণ বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ওর বাবা হঠাৎ মারা যাওয়ায় শ্যামপুরে ওর বাবার ছোট একটা ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তখন বিধবা মাকে নিয়ে একার পক্ষে সংসার চালানো ও পরবর্তী উচ্চশিক্ষার্থে কলকাতায় গিয়ে পড়াশোনা করা আর সম্ভব হলো না। তাই চাকরির সন্ধান করতে করতে উলুবেড়িয়া মহকুমা অফিসে একটি চাকরি পেয়ে যান। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো, চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে ওর মা কঠিন অসুখে প্রয়াত হন। এরপর বেশ কয়েক বছর পর শীতলপুরের বাড়িতে প্রশান্তদার সঙ্গে দেখা হয়। নানান রকম কথাবার্তা ও আলোচনার মাঝে জানতে পারলাম যে তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর গ্রামের দুস্থ দরিদ্র ছেলে মেয়েদের ব্যক্তিগতভাবে দায়িত্ব সহকারে পড়ানোর ব্যবস্থা করতেন। স্কুল ও কলেজে পড়ার পর্ব শেষ করে পরবর্তীকালে সেই সব ছাত্রছাত্রী নিজ নিজ চেষ্টায় সমাজের আরো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। প্রশান্তদা তার ছাত্রছাত্রীদের সাফল্যে যেমন গর্ববোধ করতেন, আমরাও আমাদের গ্রামের উক্ত ছেলে মেয়েদের সাফল্যেও গর্ববোধ যেমন করেছি, ঠিক তেমনি ছাত্রছাত্রীদের উন্নতির পেছনে প্রশান্তদার নিঃস্বার্থভাবে অক্লান্ত প্রচেষ্টা, পরিশ্রম ও পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে ওদেরকে সমাজের উচ্চ শিখরে সাফল্যের সঙ্গে পৌঁছে দেবার জন্য প্রশান্তদার আমরা প্রশংসা না করে পারি না। তাই এই একজন সাদামাটা, নিরহংকার, সৎ পরিশ্রমী, সদালাপী
অকৃতদার সর্বোপরি মানুষ গড়ার কারিগর রূপী আমার জানা ও দেখা ভালো মানুষটির কাহিনী শরণাগত অনুষ্ঠানে লিখে পাঠালাম। লেখা পাঠযোগ্য হলে সঞ্চালক মহাশয়কে অনুরোধ পড়ে শোনাতে পারেন। শরণাগত পরিবারের সদস্য হতে হলে কিভাবে হব জানালে খুবই উপকৃত হব। নমস্কারান্তে ইতি শ্রীমতী মালতী বেরা, রামরাজাতলা, হাওড়া। আপনার এই চিঠিটা খুব ভালো। এই যে একজন মানুষ নিজে কম বয়সে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন এবং তার ফলে অন্য মানুষের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, এই কাহিনীটা খুব ভালো। আমি এইরকম কয়েকজন মহিলাকে চিনি যারা, আমি বলছি আপনাদের, এই ঢাকুরিয়া অঞ্চলে যে রেল লাইনটা আছে তার দুপাশে পরপর সার অনেকগুলো বস্তি আছে। খুব গরিব মানুষের বাস। সেই গরিব ঘরের ছেলে মেয়েদের নিয়ে তারা নানান রকম কাজ করেন, লেখাপড়া শেখাবার ব্যবস্থা করেন। এদের মধ্যে একজন অত্যন্ত নামকরা চিত্রাভিনেত্রী, আমি নামটা বলেই দিই, লাবণী সরকার, তিনি আছেন। তো আমি খুব খুব পরোক্ষভাবে তাদের সঙ্গে যুক্ত, সেই জন্য আমি তাদের কাজকর্মের ব্যাপারটা জানি। তো এইরকম কাজ, মানে এরা ঠিক এনজিও নন, যেমন এই ভদ্রলোকও ঠিক এনজিও নন। এরা নিজের উদ্যোগে খানিকটা কাজ করবার চেষ্টা করেন। এই ধরনের কাজ কিন্তু মানুষ করেন, হয়ে চলেছে। আর হয়ে চলেছে বলেই সেই চেনা পুরনো কথাটা বলতে ইচ্ছে করে যে এই জন্যেই পৃথিবীটা এখনো পর্যন্ত চলছে। আপনাকে অনেক ধন্যবাদ মালতী দেবী। যদি আমি আসলে কোনো ফোন নাম্বার এখানে দিতে পারবো না, সেই জন্য শরণাগত পরিবার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি, সেখানে আপনি কিভাবে ঢুকবেন আমি বলতে পারবো না, কারণ ওখানে তো অ্যাডমিনকে ফোন করে নিজেকে এর ভেতরে যে আপনি ঢুকতে চান সেটা জানাতে হয়, সেটা করতে পারবো না। ফলে অন্য কোনোভাবে আপনাকে সেই ফোন নাম্বার জেনে নিতে হবে। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহারাষ্ট্রের কোলাপুরে আছি আমরা, মহালক্ষ্মীর মন্দিরে। ফিরে আসছি গানের পর। মন্দিরের কথা শোনাচ্ছি আপনাদের, বেশ অনেক দিন ধরে শোনাচ্ছি, অনেক দিন ধরে শোনাতে হচ্ছে। তার কারণ খুব বড় মন্দির, খুবই বিখ্যাত মন্দির, বহু বহু মানুষ আসেন এখানে এবং নানান রকমের বলবার আছে আর কি। এই মন্দির সম্পর্কে নানান রকমের কথা বলবার আছে। যেমন একটা ঘন্টার কথা বলি, একটা ঘন্টা, সেই ঘন্টাটা মন্দিরের উত্তর দিকে আছে। তো ছত্রপতি সাহু তিনি একটা দুয়ার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন মন্দিরের একটি তোরণ, সেইখানে একটা ঘন্টা আছে। দিনের একটি বিশেষ সময়ে সেই ঘন্টাটা বাজে এবং সেই ঘন্টার শব্দ সবাই শুনতে পান, মানে চারপাশটা প্রকম্পিত করে প্রায় সেই ঘন্টা বেজে ওঠে। 1683 খ্রিস্টাব্দে ছত্রপতি সাহু এই ঘন্টাটি মন্দিরে লাগিয়ে দিয়েছিলেন। এটা একটা বলবার মতন কথা এই কোলাপুরের মহালক্ষ্মী মন্দির সম্পর্কে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, একটা ট্রেনের কথা বলি আপনাদের। তিরুপতি, তিরুপতি এই কোলাপুর থেকে অনেক দূর, অনেক দূর। কত দূর বলবো? তো প্রত্যেক দিন এই অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে একটি ট্রেন এই মহারাষ্ট্রের কোলাপুরে আসে। এর আগে যখন এই কোলাপুরের কথা, এই মহালক্ষ্মী মন্দিরের কথা শুরু করেছিলাম, তখন আপনাদের একটা কথা বলেছিলাম যে তিরুপতি আর মহালক্ষ্মীর মধ্যে একটা সংযোগ আছে। এই দুটো মন্দির একসঙ্গে দর্শন করতে হয়, মানে এই দুটো মন্দির একসঙ্গে দর্শন করলে যে পুণ্য হয় সেটা খুব বড় পুণ্য, এবং সেই পুণ্যের লোভে অনেকেই এই দুটি তীর্থক্ষেত্র একত্রে দর্শন করতে চান। সাধারণভাবে আমরা এরকম তীর্থক্ষেত্রের কথা বলেছি যে ধরা যাক পাহাড়ের উপরে একটা মন্দির, নিচে একটা মন্দির, বা পাহাড়ের মাঝখানে একটা মন্দির, বা খুব কাছাকাছি মন্দির, এই দুটো একসঙ্গে দেখতে হয়, বা এই দুটো তিনটে একসঙ্গে দেখতে হয়। এইরকম করে তীর্থ দর্শন, একাধিক তীর্থ একসঙ্গে গেঁথে নিয়ে দর্শন করা, তার কথা আমরা জানি। কিন্তু তিরুপতির সঙ্গে এই মহালক্ষ্মী মন্দিরের দূরত্ব কত? 860 কিলোমিটারের মতো। এই 860 কিলোমিটার রাস্তা একসঙ্গে তো দুটোকে যুক্ত করতে পারবে না যদি ট্রেন না থাকে। ফলে প্রতিদিন
এই অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে একটি ট্রেন সে এই যে কোলাপুর যেখানে মহালক্ষ্মী মন্দির আছে সেইখানে আসে। তো এটাও একটা বলবার মতন কথা। এবার একটা কথা বলি, আমরা যারা মন্দির দর্শনে যাই বা কোনো ধর্মস্থান দর্শন করতে যাই, তারা কি মনে রাখি যে এই যে এত বড় একটা মন্দির, এই মন্দিরটা আমি গেলাম, দেবদেবী দর্শন করলাম, প্রণাম করলাম, চলে এলাম, কিন্তু এই পুরো ব্যাপারটাকে সংহত করতে হচ্ছে। তো তার জন্য তো একটা সংগঠন চাই। মহারাষ্ট্রে এইরকম একটি সংগঠন আছে, সেই সংগঠনের কথা বলতে হবে আপনাদের, কিন্তু এক্ষুনি না, তার আগে একটু গান শুনবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপর এই মন্দিরের যে সংগঠন সংস্থা তাদের সম্পর্কে দুটো চারটে কথা। তোর পুরো ব্যবস্থাপনা সেইটা দেখবার জন্যে একটি সংগঠন আছে পশ্চিম মহারাষ্ট্রে। সেই সংগঠনটার নাম হচ্ছে দেবস্থান ব্যবস্থাপন সমিতি পশ্চিম মহারাষ্ট্র। দেবস্থান ব্যবস্থাপন সমিতি পশ্চিম মহারাষ্ট্র, বলা বাহুল্য সরকারি উদ্যোগে এই সংগঠনটা তৈরি হয়ে উঠেছে। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। তো বলা বাহুল্য কোলাপুর এই সমিতির তত্ত্বাবধানে পড়ে। এই যে মন্দির, এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই দেবস্থান ব্যবস্থাপন সমিতি পশ্চিম মহারাষ্ট্রের। 1969 সালে এই সমিতি তৈরি হয়েছিল। কিন্তু কেবলমাত্র কোলাপুরের এই মহালক্ষ্মী মন্দির নয়, এই মহালক্ষ্মী মন্দিরের কথাটাই আমরা বলবো, মহারাষ্ট্রের এই মন্দিরটার কথাই বলছি। এরপর এই মন্দিরের কথা বলা শেষ হয়ে গেলে অন্য আর একটা রাজ্যে চলে যাব। কিন্তু মোটামুটি ভাবে ধরুন 3000-এর বেশি মন্দির, সেইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই ব্যবস্থাপন সমিতির। এবারে বলা যাক এই মন্দিরের উৎসবের কথা। মন্দির ঘিরে নানান রকম সমস্ত উৎসব হয়, তাদের মধ্যে প্রাত্যহিক যে উৎসব তার কথা বলেছি আপনাদের, যে দেবীকে অলংকার পরানো ইত্যাদি ইত্যাদি, ভোগ, এই সমস্ত যে উৎসবগুলো প্রতিদিনের উৎসব, প্রতিদিনের কৃত্যের মধ্যে পড়ে। কিন্তু তার বাইরে খুব বড় উৎসব, যেটা হিন্দু ধর্মের খুব বড় উৎসব, বিশেষ করে এই উত্তর ভারতের দিকে যেগুলো খুব বড় মাপের উৎসব, তাদের মধ্যে অন্যতম হচ্ছে